আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ভারতের সাথে রেল চুক্তি, দেশ বিক্রির ভাঙা রেকর্ড বাজানোর কোনো যৌক্তিকতা নেই সংসদে প্রধানমন্ত্রী। টানা বৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ নদীর প্রবাহ বিপদসীমার ওপরে, ঘরে না ফিরতেই আবারও আশ্রয়কেন্দ্রমুখী সুনামগঞ্জের বানভাসীরা। এবং মাস পেরোলেও রিমেলের ক্ষত কাটাতে পারেনি উপকূলের জেলেরা, ঘুরে দাঁড়াতে প্রয়োজন নগদ সহায়তা, কর্তৃপক্ষের আশ্বাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। 2 দিনের সফরে কাল গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনের অপেক্ষায় জেলার নেতাকর্মীরা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রীয় সফরের বাইরেও ব্যক্তিগত সফরে এসে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সহ নানা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। দলীয় সব প্রস্তুতি শেষ করার কথা জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের সমস্ত মুজিবপ্রেমী জনতা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসব মুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে জাতির পিতার সমাধিস্থলে আজ শ্রদ্ধা নিবেদন, ফাতিহা পাঠ করবেন। আঞ্চলিক যোগাযোগ বাড়াতেই ভারতের সঙ্গে রেল চুক্তি হয়েছে। এ নিয়ে দেশ বিক্রির ভাঙা রেকর্ড বাজানোর কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে সংসদের সমাপনী বক্তব্যে তিনি বলেন, বিশ্বায়নের যুগে দরজা বন্ধ রাখার সুযোগ নেই। আর্থ সামাজিক খাতের উন্নয়ন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে বাজেট অধিবেশনের সমাপনী সেশন। এতে বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা চান তিনি। বাজেট যাতে যথাযথভাবে কার্যকর হয় বা আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, সেদিকে অবশ্যই সকলে যত্নবান হবেন। ভারতের সঙ্গে রেল চুক্তি নিয়ে সমালোচকদের জবাব দেন সরকার প্রধান। বলেন, পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। ব্যবসা বাণিজ্য আর যোগাযোগের ক্ষেত্রে দরজা বন্ধ করে থাকা যায় না। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না, এটাই তো কথা। আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি। আমরা নেপাল, ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা একটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। এই কথাগুলো আমি মনে করি এত বেশি কথা হচ্ছে যেগুলো আমাদের বলা উচিত। বিএনপির সব শাসন আমলে দেশের স্বার্থবিরোধী চুক্তি হয়েছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। গ্যাস বিক্রির চুক্তিও করে আসে। সেই সাথে 92 সালে খালেদা জিয়া বাংলাদেশ থেকে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার কথা তিনি স্বীকার করে নেন। অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আশ্রয়ণ প্রকল্প আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। এতে মানুষের জীবন মান নিশ্চিত হচ্ছে, যেমন তাদের উপার্জন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সম্মানজনক জীবিকা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা হচ্ছে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত স্বাবলম্বী হচ্ছে। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন সংসদ নেতা শেখ হাসিনা। আমাদের এই কাজ আমরা অব্যাহত রাখব। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। অবিরাম বৃষ্টি আর উজানের ঢলে আবারও সিলেট, সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বেশ কটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর, নেত্রকোনা, রংপুর সহ লালমনিরহাট, মৌলভীবাজারের বিভিন্ন স্থানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্য আরও জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জে গতকাল মঙ্গলবার রাত থেকে বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে জেলার বিস্তীর্ণ এলাকা।
এদিকে তৃতীয় দফা বন্যায় সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় গত ২৪ ঘন্টায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া রংপুরের গঙ্গাচড়ার তিস্তা নদীতে পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার। এখন তো ভাঙি যাইতেছে, এখন আর কারো চোখ নেই। এই সময় তো আমরা আর শ্রম দিতে পারতেছি না। বৃষ্টির কারণে রাস্তাঘাট ভাঙি যাচ্ছে, মানুষ বেড়াইতে পারে না পানির জন্য। এছাড়া নেত্রকোনায় ঢলের পানিতে জেলার প্রধান নদী উবদাখালীর পানি বেড়ে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে করে কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের নিম্ন অঞ্চলের লোকালয়ে পানি ঢুকছে। খাইতে পারে না, রাঁধতে পারে না, গাড়ি খায় না, কিছু না। আমরা বাড়ি করতে কি বাড়িতে পারি না, নৌকা ছাড়া তুমি জামা এটা তোলে গেছে, গাছ সব মরে আছে, গরু নিয়ে এখন আমরা কাউতে পারতাছি না। অন্যদিকে টানা বর্ষণে শেরপুরের ঝিনাইগাতির মহারশি ও নালিতাবাড়ির ভোগাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শ পরিবার। আমরা রান্না বান্না করে পাইনি, খাবার পাইনি, টেবিল তলায় আছে, আরেকবারে পানিটাই নিয়ে নি খাই। পানি আছে, কই যাবো, কই থামবো? এক সাগর চোরের হাতে দুধেরা আছে, মুহূর্ত আছে, খাওয়া যায়। এছাড়া কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত হচ্ছে নদ নদীর অববাহিকার চর ও নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ১৫,০০০ পরিবার। মৌলভীবাজারের কুশিয়ারার ভাঙনে প্লাবিত হয়েছে ৭টি গ্রাম। আফরিন পপি, মোহনা সংবাদ। সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ বন্যা কবলিত ৫ জেলার জন্য ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে রিমালে ক্ষতিগ্রস্ত ৫২ জনকে, ঢেউটিন ও ক্যান্সারে আক্রান্ত ৫৮ জনকে চেক প্রদান শেষে একথা বলেন মন্ত্রী। বানভাসী মানুষের সহযোগিতার জন্য সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সরকার। শুধু বাংলাদেশ নয়, দুর্যোগে অন্যান্য দেশের মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার। ঘূর্ণিঝড় রিমালের মাস পেরিয়ে গেলেও ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলের জেলেরা। এর তাণ্ডবে অনেকের নৌকা ভেঙে গেছে, ছিঁড়ে গেছে মাছ ধরার জাল। বানের পানিতেও ভেসে গেছে অনেকের জাল আর নৌকা। তবে ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষয়ক্ষতি হিসেব করে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা মৎস্য বিভাগ। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের তথ্য আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ঘূর্ণিঝড় রিমলে ক্ষতিগ্রস্ত উপকূলের জেলেরা নৌকা ও জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন। রোজগারের একমাত্র উপকরণের এ ক্ষতিতে চরম বিপাকে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে সংসারে ঘানি টানতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমরা ধুইছিলাম মারে, বন্যার কথা হই না, এই জাল আমাকে ভাষায় লয়ে গেছে, জাল পাইনি। জাল জুলা সব বাসায় মাসায় লেগে গেছে, নৌকা ভেঙে চুরিয়া সব নষ্ট করিয়ে লেগেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায়। সংসারে খরচ, রিমেলের ক্ষতি কাটানোর বাড়তি ব্যয় নিয়ে দুশ্চিন্তায় আছেন উপকূলের জেলেরা। পানি এখানে নৌকা ভেঙে চুরিয়া লাগছে, এখন আমরা বহুত ক্ষতিগ্রস্ত, জাল জল নিয়ে এখন আমরা অসহায় পড়ে গেছি। নদীর কূলে তুফান হয়েছে, তুফানের কারণে আমাকে বোট বাড়ি কিছু নাই, আমাকে রাস্তা ছুটে গেছে, ওই রাস্তার কোনো কাজ হয় না। তবে জেলা মৎস্য বিভাগ বলছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষয়ক্ষতি হিসাব করে সহায়তা দেওয়া হবে। পটুয়াখালী জেলায় আমরা প্রায় ১০০ কোটির উপরে আমাদের এই চাষের মাছের ক্ষতি হয়েছে। জেলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো আমরা অ্যাসেসমেন্ট করতেছি। আমরা ভবিষ্যতে দেখা যাক যে আমরা সরকারের কাছে তুলে ধরবো। সরকার, আমরা নিশ্চয়ই আমাদের সদস্য সরকার বাহাদুর, আমাদের মৎস্য বান্ধব সরকার, তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত জেলেরা ঘুরে দাঁড়াতে পারবেন না বলে মনে করছেন স্থানীয়রা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ময়মনসিংহে সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে অবাধে চলছে কোচিং সেন্টারগুলো। এইচএসসি পরীক্ষা চলাকালেই এই বাণিজ্য চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। তবে খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। ময়মনসিংহ ব্যুরো প্রধান রুবায়েত বাপ্পির তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা চলাকালীন সময়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ময়মনসিংহে চলছে কোচিং বাণিজ্য। নগরীর বাউন্ডারি রোড, নাহা রোড, নতুন বাজার, জিলা স্কুল মোড়, গোলকি বাড়ি, কালীবাড়ি রোড সহ বিভিন্ন এলাকায় ৫ শতাধিক কোচিং সেন্টার রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করেই চালানো হচ্ছে এসব কোচিং সেন্টার। পরীক্ষার্থীরা বলছেন পরীক্ষা সহ বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই কোচিংয়ে আসছেন তারা। পরীক্ষা সামনে কিছু বলি নাই,
স্যার অনেক সুন্দর করে অঙ্কের সলিউশন করায় দেয়। এসএসসি পর্যন্ত আর কি পড়ে, এই জন্য স্যার বন্ধ রাখে না, আমরা এসেছি। আমরা যে তো সরকারের ইয়ান্তে চললে আমরা তো শিখতে পারতেছি না, তো আমাদের শেখার জন্য এটা আমাদের মনে করি না যে বন্ধ দেওয়াটা উচিত। নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার বিষয়ে নানা যুক্তি তুলে ধরেন শিক্ষকরা। সরকারের পক্ষ থেকে আমরা এরকম নোটিশ কোনো পাইনি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এটা প্রাইমারি লেভেল। এসএসসি পরীক্ষার সাথে আমার কোনো সম্পর্ক আছে না, ইন্টারমিডিয়েটের সাথে আমার কোনো সম্পর্ক আছে? সরকারি আইন মানতেছি, আমার প্রতিষ্ঠান বন্ধ, জাস্ট ওরা খাতে নিয়ে চলে যাবে, ওদের স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধে মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষা যতদিন চলবে এই কোচিং সেন্টার খোলা থাকবে না। এই ব্যাপারটি আসলে আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ মনিটরিং করার কথা। কোচিং সেন্টার বন্ধ রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। যিনি সরকারের বেতনভুক্ত শিক্ষক, তাকে আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। সেই ক্ষেত্রে আমাদের কোচিং সেন্টারগুলোর যে নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট যে আইন আছে, সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এইচএসসি পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁস রোধে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। এবার জেলা উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর দুমকি উপজেলার ৪ নং আঙারি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কের বিরুদ্ধে জেলেদের চাল বিতরণের বিষয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এবং মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও জেলেরা। সিলেট স্টেট কলেজের মেধাবী শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগ কর্মী আরিফ হত্যার প্রধান আসামি হিরণ মাহমুদ নিপু সহ অন্যান্য আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন হয়েছে সচেতন মহলের ব্যানারে। পাবনা জেলা শাখার উদ্যোগে মৌমাছি প্রজনন কেন্দ্রের উন্নয়ন নিয়ে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ফরিদপুরের নগরকান্দা 2023-24 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় মৌসুমী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সড়কের পাশ থেকে উচ্ছেদকৃত অসহায় ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসন দাবিতে মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে জেলা নাগরিক কমিটি বার্ষিক এই মানববন্ধনের আয়োজন করে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ সহ ইসলামের প্রসারে কাজ করছে একমাত্র আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। বুধবার মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজ মসজিদের সংস্কার কাজের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। স্মার্ট দেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান বর্ষিয়ান এ রাজনীতিক। শামীমুজ্জামান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে আর্থিক অনুদান, অবকাঠামো নির্মাণ সহ মিরপুর ঢাকা ডেন্টাল কলেজের উন্নয়নে বিভিন্ন সময় সম্পৃক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। এবার সেই প্রতিষ্ঠানের মসজিদ সংস্কার কাজের উদ্বোধনে ছাত্র শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন বর্ষিয়ান নেতা। ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়নের পাশাপাশি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর অবদান তুলে ধরেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আমাদের আর্থিক জায়গায় শুধু যোগান দিয়েছেন তাই নয়, মানসিকভাবে উনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং আজকে শারীরিকভাবে এখানে উপস্থিত হয়ে এবং নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে তিনি প্রমাণ করেছেন যে তার এটার সাথে কতটুকু আত্মিক সম্পর্ক রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, কওমি মাদ্রাসার স্বীকৃতি, মডেল মসজিদ নির্মাণ সহ ইসলামের প্রসারে আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। জামাত বিএনপি তারা বলতো আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদের আজান ধ্বনি শোনা যাবে না, উলুধ্বনি শোনা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন তিনি আমাদের দেশে আমি বলবো ধর্মের পৃষ্ঠপোষকতা করছেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন এবং শুধু তাই নয়, তিনি বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তিনি নির্মাণ করে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য খাতে সরকারের নানা সাফল্য তুলে ধরেন তিনি। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে গিয়ে চলছে।
শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সকল ক্ষেত্রে আজকে এগিয়ে চলছে। চিকিৎসকদের যত্নের সঙ্গে রোগীর সেবা দেওয়ার তাগিদ দিয়ে 2041 সালের মধ্যে স্মার্ট দেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান বৃহত্তর মিরপুরের এ নেতা। ডাক্তার সাহেবরা যারা রয়েছেন, আপনারা জনগণকে সেবা দিবেন, আপনি যথাযথভাবে আপনার দায়িত্ব পালন করবেন এবং আপনার এখানে যারা রোগী আছে তাদেরকে সুচিকিৎসা দিবেন, চেষ্টা করবেন বাঁচা মৃত্যু আল্লাহর হাতে। আমার ডাক্তার ভাইরা যারা রয়েছে, ছাত্র যারা রয়েছে, সবাই মিলে আমরা যাতে 2041 সালে বাংলাদেশকে উন্নত একটা বিশ্ব আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনার সাথে কথা বলবো, তবে তার আগে দেখে নেই যে পত্রিকার পাতায় কোন কোন শিরোনামগুলো জায়গা করে নিয়েছে। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম, সংসদে প্রধানমন্ত্রী যা বলেছেন, ট্রানজিট দেয় কি ক্ষতি হচ্ছে, বিশ্ববিদ্যালয় অচল, মন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় শিক্ষকেরা, লেবার পার্টির বিপুল জয় দেখছে ঋষির দল, ছড়িয়ে পড়ছে কোটা বাতিলের আন্দোলন। দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম, সার্বজনীন পেনশন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক আজ, কর্মবিরতি চলছে, চীনের কাছে $500 কোটি ঋণ চায় বাংলাদেশ, কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন। আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে পদ বাণিজ্য, সমকালের শিরোনাম, সম্পর্ককে নতুন রূপ দিতে চায় ঢাকা বেইজিং। এরপরে রয়েছে বাংলাদেশে প্রতিদিন, তাদের শিরোনাম, বেনজির মতিউরের বিরুদ্ধে ধারাবাহিক আইনি ব্যবস্থা। দৈনিক যুগান্তর তাদের শিরোনামে আছে, রেল ট্রানজিট সমঝোতা স্মারক, বাংলাদেশ ভারত যা পেল প্রথম দিনেই প্রশ্ন ফাঁস, পরীক্ষা শেষে 3 ঘণ্টায়। শিক্ষকদের সঙ্গে আজ ওবায়দুল কাদেরের বৈঠক, কর্মবিরতিতে স্থবির ক্যাম্পাস। দেশ রূপান্তর তাদের শিরোনাম রয়েছে, 6 মাসে টার্গেট 40 দুর্নীতিবাজ, নতুন কারিকুলামে পরীক্ষায় হজ অবরল, প্রশ্ন ফাঁস। এরপরে রয়েছে দৈনিক বণিক বার্তা, তাদের শিরোনাম, নতুন হিসেবে রপ্তানি আয় কমেছে প্রায় 30%, বিওপির অনেক হিসাব নিকাশ পাল্টে গেছে, দেশের ব্যাংকিং খাতের ঋণ শ্রেণীকরণ পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। দ্য ডেইলি স্টার তাদের শিরোনাম, হোয়াটস দ্য হার্ম ইফ ইন্ডিয়া গিভেন ট্রানজিট, ঢাকা টু সিক 20 বিলিয়ন ফ্রেশ লোনস ফ্রম বেইজিং। শিরোনামগুলো আমরা দেখলাম। সুমন মুস্তাফিজ, আপনার কাছে ফিরছি। সব পত্রিকায় যে শিরোনামটি জায়গা পেয়েছে সেটি হচ্ছে যে ভারতকে দেয়া রেল ট্রানজিট নিয়ে। এর পরিপ্রেক্ষিতে সংসদে প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে রেল ট্রানজিট দিলে সমস্যাটা কোথায়, প্রশ্ন সহই বলেছেন। আপনার কাছে জানতে চাচ্ছি। জি, আমি মনে করি সমস্যা নাই। ভারতের সাথে আমাদের তো সড়ক যোগাযোগ চলছেই বেশ কয়েক বছর ধরে। তো সেই ক্ষেত্রে রেল ট্রানজিট দিলে যদি আমরা আমাদের সড়কের ভাড়া পাই, যদি আমরা উপযুক্ত আর্থিক সুবিধা পাই, সেই ক্ষেত্রে আমাদের রাস্তা ব্যবহার করতে, আমাদের রেলপথ ব্যবহার করতে দিতে আমি মনে করি কোনো বাধা নাই। এবং এইটা একটা প্রতিবেশী দেশের সাথে, সুপ্রতিবেশীর সাথে এই যোগাযোগটা আমি মনে করি না যে এইটা আমাদের স্বাধীনতা, বিরোধী দল থেকে বলা হয়ে থাকে অনেক সময় যে এটা স্বাধীনতা, সার্বভৌমত্বের হুমকি। আমি ব্যাপারটাকে ব্যক্তিগতভাবে ওইভাবে দেখি না। আমি মনে করি যে রেল ট্রানজিট দিয়ে আমরা যদি আর্থিক সুবিধা নিতে পারি সেটা দেওয়া যেতেই পারে, অসুবিধে কি। মানে যারা বলছেন যে এই ট্রানজিট দেওয়ার মাধ্যমে দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হচ্ছে বা হবে, তাদের উদ্দেশ্যে কি বলবো? আমি মনে করি যে এটা একেবারেই রাজনৈতিক বিরোধিতার কথা, রাজনৈতিক কথা, রাজনীতি কিছু বলতে হয় তাই বিরোধিতার জন্যই বিরোধিতা। আর একটু জানতে চাচ্ছি যে এই ট্রানজিটে আসলে ভারতের সুবিধা বেশি, বাংলাদেশের সুবিধা বেশি, বা কার অবস্থানটা, সেটা হিসাব নিকেশের বিষয়। বাংলাদেশ সুবিধাটা দেবে, বিনিময়ে বাংলাদেশের যেটা প্রাপ্য ন্যায্য হিস্সা
হিসাব নিকেশ করে লাভ হিসাব করে বাংলাদেশ তার হিস্সাটা বুঝে নেবে, এইটা প্রত্যাশা সবার জন্য। আর আরেকটি শিরোনাম যেটি গত 3 দিন, আজকে 4 দিন হচ্ছে, যে বিশ্ববিদ্যালয়ের পেনশন স্কিমের প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন আজ 4র্থ দিনে গড়িয়েছে এবং মন্ত্রিসংঘ বৈঠকের অপেক্ষায় আছেন শিক্ষকেরা। কিন্তু আরেকটি খবর যেটি বলা হচ্ছে যে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত হয়নি যে বৈঠকে মন্ত্রীর সাথে তাদের বসার কথা। রাইট, সরকারি কোনো ঘোষণা এখনো আসেনি। এটি মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বসতে চেয়েছেন। সরি, তো আজকে সকালে বৈঠকটি হওয়ার কথা আছে এবং আমি যতটা জানি যে আন্দোলনকারীরা সেই অপেক্ষায় আছেন। এই বৈঠকে শিক্ষামন্ত্রীরও যোগ দেওয়ার কথা রয়েছে। তো আমরা আশা করব যে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, ক্লাস পরীক্ষা সব বন্ধ আছে, শিক্ষার্থীরা হতাশার মধ্যে পড়ে গেছে, তো আশা করব যে এই বৈঠকের মধ্যে দিয়ে একটা ফলপ্রসূ সমাধান। আসলে একটি হতাশাজনক এই আন্দোলনের ফল হবে হয়তো, বা যদি এটা সুষ্ঠু সমাধান না হয়। সুষ্ঠু সমাধানের ক্ষেত্রে আজকের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই। অন্যথায় যেটি হবে যে শিক্ষা ব্যবস্থা যদি সারা বিশ্ববিদ্যালয়গুলো অচল থাকে, দেন শিক্ষা ক্ষেত্রে তো আমরা পিছিয়ে পড়তেছি বা পড়ব নিঃসন্দেহে। এবং এই আন্দোলনের বিষয়ে আন্দোলনকারীরা আগেই বলেছেন যে যদি কোনো আলোচনায় কোনো সমাধান না আসে তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন, এটা তাদের পূর্ব ঘোষণা। সুতরাং একটা ফলপ্রসূ সুষ্ঠু সমাধান আমরা চাই, সেটা আমাদের জন্য মঙ্গলজনক। আরেকটি শিরোনাম যে ছড়িয়ে পড়ছে কোটা বাতিলের আন্দোলন, জানতে চাচ্ছি। শিক্ষার্থীরা, চাকরি প্রত্যাশীরা বিশেষ করে এটা নিয়ে মাফ করবেন মাঠে আছেন। তারা যেভাবে দাবি করছেন যে 2018 সালের অধ্যাদেশের পুনর্বহাল, আমি মনে করি যে বিষয়টি বিবেচনা করতেই পারে সরকার। স্বাধীনতার 52 বছর পরেও মুক্তিযোদ্ধাদের কথা, আমি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখেই বলছি যে যারা দেশের বীর সন্তান, দেশের জন্য যুদ্ধ করেছেন, তাদের সন্তানরা, এমনকি 3য় জেনারেশনও, নাতি নাতনিরাও এই সুবিধা, মুক্তিযুদ্ধে কোটার সুবিধা পেয়েছেন। এবং আরও অন্য যে ক্যাটাগরির কোটাগুলো আছে সেটা বাদ করা দরকার নাই। আমি মনে করি যে একটা সংস্কার হতেই পারে। দ্য ডেইলি স্টারের শিরোনাম ছিল যে ঢাকা 20 বিলিয়ন ফ্রেশ লোন ফ্রম বেজিং। সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাচ্ছি। সেটা আমরা কালকে আলোচনা করেছি যে বেজিংয়ের কাছ থেকে, বেজিং আমাদের ভালো সহযোগী, উন্নয়ন সহযোগী, তাদের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো এবং সে সম্পর্কটা কূটনৈতিক পর্যায়ে উন্নীত হয়ে গেছে অনেকটা। তো আমরা আশা করছি যে প্রধানমন্ত্রীর 8 জুলাইয়ের সফরের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশাগুলো পূরণ হবে এবং এই সম্পর্ক আরও জোরদার হবে, আরও শক্তিশালী হবে। আরেকটি শিরোনাম সমকালে ছিল আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে পদবাণিজ্য। একটু পুরনো আলোচনার বিষয়, সব দল, রাজনৈতিক দল নিয়েই এটি শোনা যায়। তো এরকম ঘটে থাকলে এটা দুঃখজনক। পদ নিয়ে বাণিজ্য করা, অযোগ্য মানুষকে এতে করে ত্যাগী নেতারা, কর্মঠ নেতারা বঞ্চিত হন এবং চূড়ান্ত ফলাফলে ওই দলটি ক্ষতিগ্রস্ত হয়। সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে, কোনো স্পেসিফিক কোনো দলকে নিয়ে বলছি না আমি। যখনই টাকা পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে বা সুবিধার বিনিময়ে কোনো লোককে পদ দেয়া হয়, তখন ধরেই নিতে হবে যে যোগ্যকে পেছনে ফেলে একজন অযোগ্যকে ওই পদটা। ধন্যবাদ সুমন মুস্তাফিজ। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনার সাথে দেখা হবে আবারও একই অনুষ্ঠানে অন্য কোনো দিন। ভালো থাকবেন। ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ভারতের সাথে রেল চুক্তি, দেশ বিক্রির ভাঙা রেকর্ড বাজানোর কোনো যৌক্তিকতা নেই, সংসদে প্রধানমন্ত্রী। টানা বৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ নদীর প্রবাহ বিপদসীমার ওপরে, ঘরে না ফিরতেই আবারও আশ্রয় কেন্দ্রমুখী সুনামগঞ্জের বানভাসীরা। এবং মাস পেরোলেও রিমালের ক্ষত কাটাতে পারেনি উপকূলের জেলেরা, ঘুরে দাঁড়াতে প্রয়োজন নগদ সহায়তা, কর্তৃপক্ষের আশ্বাস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।